দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার রবিউল ইসলাম জীবনের কাছে। ভাইয়া, আবার ফিরে এলাম আপনার কাছে। শুরুতে জানতে চাইবো যে সবকিছু মিলিয়ে গত বছরটা কেমন ছিল, কিভাবে আসলে গেল, সঙ্গীতের সাথে যেই সময়টা সেটা কেমন ছিল? গত বছর তো আসলে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের হয়তো প্রত্যেকেরই কাজের যে সময়টা সেটা কিছুটা কম ছিল, কারণ কিছু সময় সবাই কাজ থেকে বাইরে থাকতে হয়েছে প্রত্যেককে। গতিটা খানিকটা সময় কমেছে, আবার বেড়েছে, স্লো ছিল, যার কারণে আমার মনে হয় যারা এই অঙ্গনে যারা কাজ করছে, সেটা নাটক, সিনেমা বা টোটালি যদি মিডিয়াতে যারা বলি, আমার মনে হয় প্রত্যেকটা বিনোদন জগতে একটা বড় প্রভাব পড়েছে। হ্যাঁ, ওইটার একটা প্রভাব ছিল। কথা একটাই, এই শিরোনামে আপনার লেখা নতুন একটি গান এসেছে, যেটা আমরা শুনতে পাচ্ছি পড়শি এবং ইমরানের কণ্ঠে। সবথেকে মজার ব্যাপার যে এটা তো পঞ্চমবারের মতন আপনি দ্বৈতভাবে এই দুজনের সাথে কাজ করছেন। এর আগে আরো অনেকবার কাজ করা হয়েছে। আপনি যদি মানে এটা বলতে চান যে কোন জায়গাতে এই গানটি আলাদা, কথা একটাই। প্রথম বলে না ভালো, ইমরান এবং পড়শির জন্য আমার লেখা পঞ্চম গান দ্বৈত। বাট ইমরান এবং পড়শির ক্যারিয়ারের সর্বোচ্চ গানই আমার লেখা দুজনেরই, এবং দুজনেরই একদম প্রথম সিডি থেকে, প্রথম ক্যাসেট যদি বলি, ওটা থেকে আমি গান লিখি। দুজনের সাথে আলাদা আলাদা ভাবে কাজ করা হয়েছে অনেক, এবং দুজনের এর আগেও যে আমাদের 4টা গান ছিল, জনম জনম, বলে দাও, তারপর হচ্ছে আবদার, এবং হচ্ছে জয় হবেই হবে। এটা হচ্ছে পঞ্চম গান। কথা একটাই, এটা হচ্ছে তরুণ প্রেম, যারা নতুন করে প্রেম করছে, কাউকে পছন্দ করে, ভালোবাসে, তুমুল প্রেমের মধ্যে আছে, তাদের মনের ভিতরে আসলে একটা জিনিসই ঘুরে, যে একটা কথাই বাঁচতে থাকে, সে তার পছন্দের মানুষটাকে তার মতো করে পেতে চায়, সারা জীবনের জন্য চায়। সেই যে আকাঙ্ক্ষাটা, সেটা হচ্ছে এই গানটাতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মানে সেটাই, কথা একটাই। হ্যাঁ, কথা একটাই, এই মনের কথা একটাই, তোমাকে আমার করে চাই, জীবনের চাওয়া একটাই, তোমাকে আমার করে চাই, মানে একটাই চাওয়া। এই গানটি যেদিন রিলিজ হয়, প্রথম দিনই অনেক ভিউজ হয়েছিল। হ্যাঁ, প্রথম দিন এটা আসলে কতখানি ইন্সপিরেশন, একটা 10 লাখের মতো ভিউ হয়েছিল। যেটা বলা দরকার সেটা হচ্ছে গানটার ভিডিওটা যে নির্মাণ করেছেন সৈকত রাজা এবং ইমরান পড়শি, দুজনে এটাতে অভিনয় করেছেন। তো যেটা বলছিলেন সেটা হচ্ছে অবশ্যই ইন্সপায়ারিং, বাট এটা কখনো ট্রেন্ডিংয়ে 1 নম্বরে ছিল, 2-এ 3-এ নানানভাবে ছিল, কিন্তু ভিউ বা ট্রেন্ডিংয়ে আসার থেকে বড় কথা হচ্ছে গানটা মানুষ খুব পজিটিভলি পছন্দ করছে। অনেকে তাদের দেখা যায় একটা প্রোফাইল ছবিতে গানটা লিরিক লিখে দিচ্ছে, কেউ হচ্ছে গানটাকে তাদের রিলস দিচ্ছে, কেউ হচ্ছে নিজে কভার করছে, নানানভাবে। আপনি হয়তো ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে দেখবেন, অর্থাৎ গানটাকে মানুষ খুব সুন্দরভাবে একটা পজিটিভ গান হিসেবে গ্রহণ করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে গ্রহণযোগ্যতা পাওয়া কোনো একটি গান বা ভিউজ পাওয়া, এখন তো খুব বেশি চ্যালেঞ্জিং, যে শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানো। একটি গানকে শুধুমাত্র তৈরি করলেই হয় না, সেটা শুধুমাত্র মিউজিক ভিডিও করলেও হয় না, সেটা পৌঁছতে হয়। এই পৌঁছানোর যে প্রসেস বা এই যে প্রমোটিং, এই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন, বা এই গানের জন্য কোনো প্রমোশন আপনারা করেছিলেন? নরমালি আমি আমার অন্য কোনো গানের জন্য যতখানি অ্যাক্টিভ থাকি, এটাতে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হয়েছে। কারণ হচ্ছে এই গানটা পড়শির চ্যানেল থেকে এসেছে, পড়শির নিজেই কাইন্ড অফ এটার প্রডিউসার বলা যায়, কাইন্ড অফ। তো ওরা খুবই অ্যাক্টিভ ছিল, ইমরান এবং পড়শি। ওরা নানানভাবে অনেকগুলো রিলস বানিয়েছে, তারপরে একসাথে আমরা একটা, যেদিন গানটা রিলিজ হয়, এটা আমরা আড্ডার মতো করেছি, কথা বলেছি এরকম গানটা নিয়ে। তো আরও নানানভাবে হচ্ছে, যা আমরা 2-একটা শো, একটা অনুষ্ঠানে গিয়েছি, টিভি শোতে। তো এইটার জন্য আমি, ওদের কারণে আমাকে অ্যাক্টিভ থাকতে হয়েছে, এবং আমি নিজেও ওদের বানানো 2-একটা রিলস আমিও শেয়ার করেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে গানটাকে আসলে আমরা প্রত্যেকে খুবই ওন করেছি, যে আমাদের খুবই পছন্দ হয়েছে, এবং আমরা মনে হয় যে আমরা নিজেরা এরকম কিছু করতে চাচ্ছিলাম, সেরকম কিছু আমরা তৈরি করতে পেরেছি। নিজেদের রুচির জায়গা থেকে আসলে কাজটা করে শান্তি লেগেছে। আর আপনি যখন গানটি লিখেছিলেন, তখন কি আপনার তো ইমরান এবং পড়শির জন্যই গানটা লেখা হয়েছে, সুতরাং ওদের কথা মাথায় রেখে আপনি নিশ্চয়ই গানটি লিখেছেন? হ্যাঁ, ওদের কথা মাথায়, ওরা গাবে, ওরা যে ধরনের শব্দচয়ন বা যে ধরনের সুরে ওদের কাছে গানটা ভালো লাগে, ওই আঙ্গিকে আসলে আমরা টিম ওয়ার্ক করে গানটা করেছি। আর যেটা টিনেজদের জন্য, যারা ওই যে শুরুতে একটু আগে বলছিলাম, যারা নতুন প্রেমে আছে, তাদের জন্য আসলে গল্পটা আমরা ওইভাবে সাজিয়েছি। এবার একটু জানতে চাইবো অন্যান্য প্রসঙ্গে, যে সাম্প্রতিক সময়ে নতুন কি কাজ করা হলো আপনার? বেশ কিছু গান আমার আসলে আসবে, সিনেমাতে একটা গান আসার কথা, নাটকে বা হচ্ছে ইন্ডিভিজুয়ালও আরও কিছু গান আসার কথা। আর এগুলো বসে যদি শুরু আস্তে আস্তে আসতে থাকবে, এবং আস্তে আস্তে আমি বলতে থাকবো, এবং আমি অ্যাক্টিভ থাকি কাজে সবসময়, সবসময়। মানে গান লেখার ব্যাপারে আপনি সবসময় খুব অ্যাক্টিভ, এবং এই যে এই অ্যাক্টিভনেস, এটাই মনে হয় 18 বছর আপনার ক্যারিয়ারের পূর্ণ করলো। এটা একটা অন্যরকম পাওয়া, যার মধ্যে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল, আরো অনেক পুরস্কার ছিল, এবং সব থেকে বড় পুরস্কার যেটা প্রত্যেকটা শিল্পীর জন্য থাকে, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। আপনার নামটা কিন্তু সবার কাছে পরিচিত, নতুন পুরনো অনেক শিল্পীর জন্য আপনি গান লিখেছেন। আমি আসলে মনে হয় প্রথম যখন আমার গান বের হয়,
আমি তখন যতটা গানের প্রতি যে ভালোবাসাটা ছিল আমি এখনও চেষ্টা করি সেই ভালোবাসাটা অব্যাহত রাখতে। কারণ যত দিন যাচ্ছে আমি যদি অনেক সময় হয় কি আমাদের যখন পেট ভরে যায় আমরা হয়তো ওটার প্রতি আগ্রহটা একটু কমে যায়, মানে ওই খাবারটা হয়তো কম খেতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি একটু দূরে সরে যাই বা ফোকাসটা কমিয়ে ফেলি তাহলে হয়তো আমার কাজে এটার একটা এফেক্ট পড়বে। অবশ্যই, যার কারণে আমি কাজটা সত্যি কথা আমি খুবই এনজয় করি সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যারা আমাকে পছন্দ করে বা আমি যে একটা অবস্থানে আছি সেটাকে তো ধরে রাখার একটা ব্যাপার আছে, যার কারণে আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ যে আমার গীতিকার হিসেবে আত্মপ্রকাশের 18 বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে যারা নানানভাবে আমাকে হেল্প করেছেন, আমার গানে কণ্ঠ দিয়েছেন, সুর করেছেন, ভালোবাসা দিয়েছেন, আমি প্রত্যেককে আসলে ধন্যবাদ জানাই। অনেকগুলো বছর ধরে কাজ করা হয় তখন হয় কি আপস অ্যান্ড ডাউনস তো থাকে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, শ্রোতা দর্শকদের রুচির ক্ষেত্রে হোক, কারণ রুচি কিন্তু বদলেছে অনেক। আমরা ট্রেন্ডিং গান যদি এখন না করি তাহলে এখনকার যারা শ্রোতা দর্শক বা এখনকার যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিন্তু শুনবে না। একজন গীতিকার হিসেবে আপনি এই ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেছেন কিনা? ওইভাবে ভাবি না, কারণ আমি আমাকে যেভাবে দেখতে চাই সেটাকে আমি গানের মধ্যে ফুটিয়ে তুলি। যে একটা গান ভাইরাল হয়েছে, তো কি গান ভাইরাল হয়েছে আমি সেটা দেখবো। সেটা হচ্ছে যদি গানের কথা যদি সুন্দর হয়, পরিচ্ছন্ন হয় এবং যেটা আমাদের সমাজের জন্য, মানুষের জন্য নেতিবাচক কিংবা খারাপ কোনো প্রভাব ফেলবে না, আমি সেটা হইলে আমি হয়তো সেখান থেকে ইন্সপায়ার্ড হবো। কিন্তু আদারওয়াইজ আমি কার হিট হইলো না হইলো সেটা দিয়ে আসলে আমি তাকাই না। আমি আমার মতো করে পরিচ্ছন্ন কাজটা করার চেষ্টা করে যাই। কারণ আমি মনে করি যে আমার গানটা একটা মেসেজ, তো আমি যদি এখানে আমার কোনো গান শুনে যদি মানুষের মধ্যে যদি খারাপ কোনো প্রতিক্রিয়া তৈরি হয়, কোনো ধারণা তৈরি হয়, সেটা আমি কখনোই করার চেষ্টা করি না। গান লিখবার ক্ষেত্রে আপনার সবথেকে বড় অনুপ্রেরণা জায়গাটা কি? মানুষ আমার অনুপ্রেরণা, কারণ আমি মানুষকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ইভেন এখন তো সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে, ফলোয়ার লিস্টে থাকে, তারা কি লিখছে, তারা কোনটা পছন্দ করছে সেটাও অনেক সময় ফলো করার চেষ্টা করি এবং তাদের মন বুঝে লেখার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনি যে কোনো রকম সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার নিজের গানগুলো দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ইন্সপিরেশন বা সবাই অনেক মোটিভেট করছে এরকম কথাও যেমন আছে, অনেক নেতিবাচক কথা বলছে বা সমালোচনা করছে সেই বিষয়গুলো আছে। তো যখন কেউ কোনো রকম নেতিবাচক কমেন্ট করে সেটা আসলে কিভাবে আপনি ম্যানেজ করেন? আমি নরমালি আমার ফেসবুকে আমার পোস্টে আমার জায়গা থেকে আমি যখন গান নিয়ে কোনো পোস্ট করি বা কিছু তথ্য জানে, সেটা মনে হয় 1000-এ একটা নেগেটিভ কমেন্টও আসে না, কারণ আমি ওইটা মেনটেন করি। আমার ওয়ার্ডিং, আমার আচার আচরণ, চালচলন, ব্যক্তিত্বে আমি সেটা ধরে রাখার চেষ্টা করি। আর গানের ভিডিওতে যদি লাইক ইউটিউবে গানটা যখন যারা আপ করে সেখানে আমার মনে হয় এরকম হয়তো 2-4টা কমেন্ট যদি নেগেটিভ থাকে সেটাকে আমি ওয়েলকাম জানি। কারণ হচ্ছে প্রত্যেকের ভাবনা, মানে কেউ যদি বলে যে এই লেখাটা ভালো হয় না বা এই গানটাও ভালো নয়, আমি তাকে সত্যি কথা যে ভালোবাসা দিচ্ছে তার জন্য আমার যেরকম রেসপেক্ট, তার জন্য রেসপেক্ট। কারণ হচ্ছে এটা হচ্ছে তার মনের একটা ভাবনা হতে পারে, তার কাছে হয়তো এটা তার কাছে এটা খারাপ মনে হতে পারে, অপছন্দ হতে পারে, সিম্পল ব্যাপার। হয়তো এটা অপছন্দ হচ্ছে, পরেরটা তার ভালো লাগবে, সে তার মতামত জানিয়েছে, এটাই আমার কাছে ওয়েলকামিং। গীতিকার হিসেবে যখন ক্যারিয়ারে শুরু করেছেন তখন তো আসলে শুধুমাত্র একজন গীতিকার হিসেবে যে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা যায় এই ব্যাপারটি তখন প্রতিষ্ঠিত হয়নি। এখনো অবশ্য অনেক চ্যালেঞ্জ তো থাকেই, কি প্রফেশনালি আসলে কাজটাকে নেওয়া এটা অসম্ভব। এটা আমি নিজেও স্টিল একটা জব করি। আমার মনে হয় বাংলাদেশে যেটা হয়, ধরেন যে একজন শিল্পী বা যিনি গানটা কণ্ঠ দেন, তিনি গানটা শুধু এখানে গানটা কণ্ঠ দিচ্ছেন, তিনি প্রচুর স্টেজ শো করছেন, অনুষ্ঠান, এগুলো থেকে উনি কিন্তু পয়সা সম্মানী পাচ্ছেন, যেটা দিয়ে উনি চলতে পারেন। আর হচ্ছে যারা কম্পোজ করে বা তারাও হয়তো নানান গান অনেক গান করছে এবং রেমুনেশনটাও বেশি থাকে, কিন্তু যারা লেখে ওদের সম্মানীটা এখানে অনেক কম। যার কারণে যে আপনি শুধু এই গান লিখে যে টিকে থাকবেন এটা কঠিন, এটা অসম্ভব, মানে জীবিকা নির্বাহ করাটা সম্ভব না। হতো যদি এখানে আমাদের পাশের দেশের মতো আমাদের যদি রয়্যালিটি যে সিস্টেমটা এটা যদি চালু থাকতো, যেমন আমার যতগুলা গান হিট হয়েছে বা মানুষ শুনেছে এত গান, আমার মনে হয় যদি রয়্যালিটি সিস্টেম থাকতো এবং ওখান থেকে আমি যদি একটা অংশ পেতাম বা সমান যে অংশটা ল অনুসারে সেটা যদি আমি পেতাম, আর বাকি যেমন হয়তো আমার কিছু করা লাগতো না, আমি বসে বসে খাইতে পারতাম। এতগুলা গান আমার মানুষের কাছে এতভাবে পৌঁছাইছে, কিন্তু যেহেতু আমাদের আইন নাই, আইন আছে বাস্তবায়ন নাই, মানে ওটাকে টেক কেয়ার করার মানুষ নাই, মানে মেইনটেনেন্সের মানুষ, এরকম কোনো কিছু নাই। যার কারণে হয় কি এখানে ওই সবাই যেভাবে চলছে গানগুলা, এর আগে আমরা অনেক বছর গান লিখেছি, এগুলার মালিক হচ্ছে কোম্পানিরা, তারা হয়তো একটা ইনভেস্ট করেছে, করার পরে এটা সারা জীবনের জন্য তাদের হয়ে গেছে, তারা এটার ফল ভোগ করছে। আর শিল্পীরাও তখন এই আমাদের তুলনায় অনেক বেশি তারা সম্মানী পেয়ে থাকে, আর শিল্পীদের তো আরও নানানভাবে তাদের ইনকাম আছে, যার কারণে তাদের জন্য মোটামুটি চলে। কিন্তু যারা লিখছে তাদের জন্য আসলে এটা মানে
প্রতিষ্ঠা করা খুবই কঠিন, এবং যার কারণে হয় যে গীতিকাররা দেখবেন যে অনেক গীতিকবি অনেক দুর্দান্ত লিখতো, কিন্তু একটা সময় এসে ওনারা আর কন্টিনিউ করেন না, কারণ তারা যখন আবেগের বশে লেখা শুরু করেন, কিন্তু যখন বাস্তবতা শুরু হয় জীবনের, পরিবার সন্তান হয়, খরচ বাড়ে, তখন হচ্ছে তাদের পক্ষে এইটা লিখে আসলে কন্টিনিউ করা কঠিন হয়ে যায়। তখন হচ্ছে অনেকেই এখান থেকে সরে যান। নিজে গান লিখছে, গান সুর করছে, কম্পোজ করছে, আবার নিজেই গান গাইছে, সেক্ষেত্রে কি কখনো মনে হয় যে গানের যেই মান সেটা কমে যায়? না না না, কমে না। কারণ হচ্ছে শিল্পী যখন নিজে লেখেন, তার লেখাটা যদি সঠিক হয়, লেখার কোয়ালিটি যদি ভালো হয়, এটা আরো বেটার। কিভাবে বেটার? কারণ হচ্ছে উনি যখন নিজে সুর করবে, শব্দটাকে সুরের মাধ্যমে যথাযথভাবে উনি এটা ফুটিয়ে তুলতে পারবে, এবং ওনার নিজের গায়কীতে উনি এটাকে একটা অন্য নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তো নিজে সুরকার গীতিকার হওয়া আমার চোখে ভালো, তবে সেটার কম্বিনেশনটা ভালো হতে হবে। যে এখন আমি মানটাকে ঠিক রাখতে হবে, রাইট। যদি এখন আমি হয়তো উনি একটা জিনিস লিখলো, কিন্তু কোনো রকম গোজামিল দিয়ে কাজটা করেই যাচ্ছে, সেটা এক হিসাব। আর জেনে বুঝে যদি করে সেটা খুবই ভালো। এবং আমাদের এখানে অনেক গীতিকার সুরকার বা মানে কম্বাইন্ড যারা কাজ করেন, অনেকে খুবই বিখ্যাত হয়েছেন এবং হচ্ছে অনেক ভালো করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে তো আসলে শৈশবটা অনেক একটা বড় ভূমিকা রাখে। তো সেই জায়গা থেকে আপনার শৈশবটা কেমন ছিল? গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, বেগমগঞ্জ। আমার গ্রামের নাম হাজিপুর। আমার ওই যে ছোটবেলায় একটু দুরন্ত ছিলাম, খেলাধুলা পছন্দ করতাম, মাটি, সবুজ, ঘাস, এগুলোতেই সময় কেটেছে। আর যখন একটু জ্ঞান হওয়ার, একটু বড় হতে লাগলাম, তখন হচ্ছে ক্রিকেটের প্রতি খুবই আকর্ষণ ছিল। ক্রিকেট খেলতাম, বিশেষ করে 97 সালে বাংলাদেশ যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়, তখন ভরপুর পাগলামি ছিল ক্রিকেটের প্রতি। ক্রিকেট খেলতাম। আর হচ্ছে যখন এরপর তো আমি কমার্স কলেজে ভর্তি হই, এসএসসি পাশের পরে, চট্টগ্রাম কমার্স কলেজ। ওখানে থাকতেও ক্রিকেটের পাগলামিটা ছিল। এই পাগলামির মধ্যেই এক সময় 2002 সাল থেকে আমি গান লেখা শুরু করি। আস্তে আস্তে ওই পাগলামিটা খেলা, ক্রিকেটের প্রতি পাগলামি ছিল, সেইখান থেকে আসলে গান লেখাটা কেন? ছোটবেলা থেকেই হয়তো গানের এক ধরনের ফ্লো আমার ভিতরে তৈরি হয়, যে রেডিওতে গান শুনতাম। গান শুনবার যে চর্চা, সেটা ছিল ছোটবেলা থেকে, একদম সেটা ছিল। এবং ওই কারণে, এবং হচ্ছে কাউকে ভালো লাগা, বা হচ্ছে আমি যখন নোয়াখালী ছেড়ে চট্টগ্রাম যাই, যে আমার শহর, আমার এলাকাটাকে মিস করা, মার কাছ থেকে দূরে থাকা, তো সবকিছু মিলে গান তো আসলে শুধুমাত্র নানান কিছুর একটা সমন্বয়। মানুষের ভিতরে এক ধরনের একটা আবেগ তৈরি হয়, সেই আবেগ থেকে আসলে লেখালেখি মানুষ করে। মানে আবেগের উপস্থাপন বলা যেতে পারে। গান লিখতে গেলে তো অনেক বই পড়তে হয়, বা বিশেষ করে যদি বলতে চাই খুব স্পেসিফিক ভাবে কবিতার বই পড়তে হয়। আপনার কি বই পড়ার সময়টা হয়? না, এখন সময় পাই না, সত্য কথা যেটা। যখন শুরু করি তখন প্রচুর বই পড়া হতো, এবং হচ্ছে যে বিশেষ করে আমি মহাদেব সাহা কবি, ওনার বই পড়তাম, এবং আমার বাসায় সবচেয়ে বেশি বই হচ্ছে ওনার লেখা। আচ্ছা। এবং হচ্ছে আমি প্রতি বই মেলায় গেলে কমপক্ষে ওনার একটা বই, 2টা বই যতগুলো বের হয় ততগুলো কিনে ফেলি। এবং হচ্ছে আমি ওনার সাথে দেখাও করেছি, আর একদম অনেক বছর আগে আমার ক্যারিয়ারের শুরুর দিকে উনি আমাকে খুব ইন্সপায়ার করেছিলেন। তো এখন যেটা হয় যে এখন সময় পাই না, বই পড়ার অভ্যাস একটু কম, বাট এখন যেটা পড়ি সেটা হচ্ছে ফেসবুক। ওই বই না পড়লেও এই বইটা পড়ি, কারণ এখানে মানুষ আসলে কি লিখছে, কি বলতে চাচ্ছে। আর সাংবাদিকতার জায়গা থেকে আপনাকে তো আসলে লেখাপড়া বা এই পড়াশোনার মধ্যে থাকতেই হয়, শব্দের মধ্যেই থাকতে হয়। হ্যাঁ, ওই জায়গা থেকে আসলে থাকা হয়, সারাদিন তো লেখালেখি মানে শব্দ নিয়ে আসলে কাজ। তো ওই জায়গা থেকে শব্দের মধ্যেই থাকি আর কি সবসময়। সামনের পথ চলা যেন আরো অনেক বেশি সুন্দর হয়, শুভ হয়, সেটাই কামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাকে কিছু বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তখন দর্শক যারা আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই আমাদের বাংলা গান শুনবেন, নিশ্চয়ই শুনেন, আরো বেশি বেশি শুনবেন, এবং নিজের পছন্দের ভালো লাগার গানগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সবসময় মনে রাখবে, যে কোনো জিনিসের চেয়ে সাফল্যের বিষয়ে তোমার আপন সিদ্ধান্তই চূড়ান্ত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।